তো দেখ, আজ ক্লাস 7 এর ভূগোলের এশিয়া মহাদেশ বলতো আমাদের পৃথিবীতে কটা মহাদেশ আছে? ছোট তো পড়েছিলেন তো। 7টা মহাদেশ কি কি বলতে পারবে? সবথেকে বৃহত্তম মহাদেশ নাম কি? এশিয়া মহাদেশ, ঠিক তো? এশিয়া মহাদেশের কিছু কিছু ভালো করে শুন, কিছু কিছু আমরা জিনিস পড়বো খুবই উন্নত, মানে খুবই নাম করা, ঠিক আছে, পৃথিবী বিখ্যাত। যেরকম একটা হচ্ছে কি, এশিয়া মহাদেশের পৃথিবীর ছাদ বলবো, ঠিক আছে। পৃথিবীর ছাদ থেকে বলবো, বলতো পৃথিবীর ছাদ পামের মালভূমিকে, ঠিক আছে। এগুলো পড়েছি, ছোটবেলায় পড়েছি না? তো পামের মালভূমিকে পৃথিবীর ছাদ বলবো। তারপরে এই যে স্থলভাগের যে সব থেকে উঁচা, ঠিক আছে বলতো, সব থেকে উচ্চতম শৃঙ্গ কি বলতো? মাউন্ট এভারেস্ট। কত উচ্চতা বলতো? 8,800 পয়েন্ট কত আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে, বুঝতে পারলি আমার কথাটা? বুঝতে পারলি তো? পৃথিবীর ছাদ কাকে বলবো? পামের মালভূমিকে। আর সব থেকে উচ্চতম মাউন্ট এভারেস্ট। আচ্ছা বলতো, বৃহত্তম বদ্বীপ সমভূমি যাকে বলে? বৃহত্তম বদ্বীপ সমভূমি মানে বদ্বীপ মানে কি বলতো? বদ্বীপ মানে হচ্ছে চারিদিকে পানি আর মাঝখানে স্থল, কি বলবো? বদ্বীপ বলবো। বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি বলতো? গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, ঠিক আছে। গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি কি বলবো? বৃহত্তম বদ্বীপ সমভূমি, ঠিক আছে। আর পৃথিবীর বৃহত্তম বনভূমি যদি বলিস, সেটা হচ্ছে কি বলতো? তৈগা। কি রে? পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? তৈগা। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম তৈগা। আচ্ছা বলতো, লবণাক্ত লবণাক্ত হ্রদ হচ্ছে মরুসাগর হ্রদ। এখানে দেখ একটা হ্রদের নাম, লবণাক্ত হ্রদ, যার নাম হচ্ছে কি বলতো? মরুসাগর হ্রদ। কি রে? লবণ। তুই যদি ওই হ্রদটাতে একটু ভাসিস কিনা, ওর ডেন্সিটি এতটাই বেশি যে তুই ভাসবি, তুই যদি ওই হ্রদটাতে, ওই জলটাতে তুই ডুববি না, মানে এত ওই জলে লবণ আছে, এত ওই জলে লবণ আছে, তুই ভাসবি, ঠিক আছে। তো শুনবে তো, বৃহত্তম যদি বনভূমি বলিস তো কি বলবি? তৈগা বনভূমি। এখন মুখস্থ, বৃহত্তম বনভূমি তৈগা। বৃহত্তম উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। আচ্ছা, বৃহত্তম পৃথিবীর ছাদ তোরা কই বলছিস রে? মুখটা কই লড়ছে তাদের? কই? বৃহত্তম মালভূমি কি? পৃথিবীর ছাদ পামের মালভূমি। তারপরে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। আর তোর বৃহত্তম বনভূমি তৈগা। আচ্ছা বলতো, লবণাক্ত যে হ্রদটার নাম কি? মরুসাগর হ্রদ। কি হবে? মরু মানে এত লবণ আছে কিনা, প্রচুর প্রচুর লবণ আছে, ঠিক আছে, প্রচুর লবণ আছে কিনা, লবণাক্ত হ্রদ বলবো। তারপর হচ্ছে, এই যে যতগুলো মহাদেশ আছে, সব থেকে বৃহত্তম মানে সব থেকে জনবহুল মানে কি, বেশি লোক বসবাস করে এশিয়া মহাদেশে, জানিস তো? পৃথিবীর ম্যাপটা নাই, পৃথিবীর ম্যাপটা হলে খুব ভালো হতো, ঠিক আছে। আমরা এইখানে ম্যাপ দেখবো। তো এশিয়া মহাদেশটাতে সব থেকে, যতগুলো মহাদেশ আছে সব থেকে বড় হচ্ছে কি এশিয়া মহাদেশ। কি মহাদেশ? এশিয়া মহাদেশ। আর সব থেকে জনবহুল মানে কি বলতো? সব থেকে বেশি লোক বসবাস করে কোথায়? এশিয়া মহাদেশে, ঠিক আছে। বুঝতে পারলাম কথাটা? এবার দেখ, প্রায় গোটা ওয়ার্ল্ডের 60% লোক বসবাস করে এশিয়া মহাদেশে। 60% লোক, বাদ বাকি 40% অতটি মহাদেশে, ঠিক আছে। কিন্তু 60% লোক বসবাস করছে কোথায়? গোটা ওয়ার্ল্ডের 60% লোক কোথায় বসবাস করছে? বুঝতে পারছি। তো বৃহত্তম বনভূমির নাম কি এশিয়া মহাদেশের? তৈগা। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? আচ্ছা, কিছু কিছু জিনিস দেখবি, ভালো করে বুঝবি, যে পৃথিবীর স্থল ভাগের 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে বৃহত্তম জনবহুল দেশ এশিয়া। মানে আমাদের কভাগ জল, কভাগ স্থল বলতো? ধরে 1 ভাগ স্থলকে যদি আমি 3 টুকরা করি, ক টুকরা করি? 1 ভাগ স্থলকে যদি আমি 3 টুকরা করি, তো 1 টুকরাই কে জুড়ে আছে? এশিয়া মহাদেশটা। বুঝতে পারলেন কথাটা?
বুঝতে পারলি? ধরলে 1 ভাগ স্থল আছে, তো 1 ভাগ স্থলকে 3টা ভাগ করলাম, 3টা ভাগের মধ্যে একটা ভাগে কি রয়েছে? এশিয়া মহাদেশ। ঠিক আছে, ভাবলে অবাক হয় যে 4টে ইউরোপ অথবা 1.5খানা আফ্রিকার সমান হচ্ছে আমাদের এই এশিয়া মহাদেশ, মানে 4টা ইউরোপ একেবারে আটে এত বড় এশিয়া মহাদেশটা, এতটাই বড়। ঠিক আছে, এই মহাদেশ এতটাই বিশাল যে যে পশ্চিম প্রান্তে যখন সূর্য ওঠে, দেখুন একদিকে যখন সূর্য ওঠে তো একদিকে সূর্য ডুবে, ভাবতে পারছিস? মানে একটাই মহাদেশে একদিকে যখন সূর্য উঠে তো অন্যদিকে কি হয়? সূর্য অস্ত যায়। বুঝতে পারলে কথাটা? বোঝা গেল? একদিকে সূর্য সূর্য উঠলে কি হবে? একদিকে অস্ত যায়। সুউচ্চ প্রবর্তনী, সব থেকে বৃহৎ মানে সব থেকে উঁচু প্রবর্তনী এখানে আছে। বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকা মহাদেশে এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য যা অন্য মহাদেশে নেই। মানে এখানে এত কিছু বৈশিষ্ট্য আছে এই মহাদেশে, তোর সমভূমি বল, মালভূমি বল, উচ্চভূমি বল, নদী বল, এত বৈচিত্র্যময় আছে যে অন্য কোনো দেশে নাই। কার? এশিয়া মহাদেশের। ওই জন্য এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলবো। ঠিক আছে, বুঝতে পারলি? একটু ওই জন্য আমরা এশিয়া মহাদেশে কি বলবো? চরম বৈশিষ্ট্যের দেশ। কি বলবো আমরা? চরম। কেন বলতো? তোকে যদি বুঝি এখন কোশ্চেনে বলে যে এশিয়া মহাদেশকে আমরা কেন চরম বৈশিষ্ট্যের দেশ বলবো, কারণ প্রথম থেকে চালু করবি, কারণ এশিয়া হচ্ছে জনবহুল দেশ। এই মহাদেশের পশ্চিম প্রান্তে যখন সূর্য ওঠে পূর্ব প্রান্তে কি হয়? অস্ত যায়। বিরাট উচ্চভূমি, পর্বতশ্রেণী, মালভূমি, বিস্তীর্ণ সমভূমি, এমন কিছু মানে অনেক কিছু বৈচিত্র্য দেখা যায়, এই জন্য চরম অবশিষ্টের দেশ বলা হয়। ঠিক আছে, এটাও বলবি। তারপরে দেখ এশিয়া মহাদেশের প্রাচীন কিছু কিছু সভ্যতা আছে আমি দেখবো। ঠিক আছে, এবং 3500 থেকে 5000 বছর আগে এশিয়া মহাদেশের বড় বড় নদীগুলির উর্বরতা অনেকটাই নদীমাতৃক সভ্যতা। মানে যেমন আমরা 6-এ পড়েছিলাম হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, চীন সভ্যতা, তারপর ব্যাবিলন সভ্যতা ছিল না? আমরা ছোটবেলায় মানে পড়েছি। তো এই যে সভ্যতাগুলো সবগুলোই মোটামুটি করে এশিয়া মহাদেশে। এরা যে তৈরি হয়েছিল, এরা যতগুলো সভ্যতা গঠিত হয় কার পাশে গঠিত হয়? একটা সভ্যতা গঠিত হতে গেলে মানে কিসের পাশে সভ্যতাটা থাকে? নদীর পাশে। এটাই তো আমি বলছি না। যেরকম দেখ হরপ্পা, মহেঞ্জোদারো যতগুলো সভ্যতা আছে সবাই কার পাশে গঠিত হয়েছে? ঠিক আছে, তো সিন্ধুর ধারে হরপ্পা মহেঞ্জোদারো কার সাথে? সিন্ধু ধারে গড়েছিল। বিরাট সিন্ধু সভ্যতা এশিয়া মহাদেশে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপত্যকায় মেসোপটেমিয়া সভ্যতা, নাম শুনেছিস না? মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতা। তারপর হচ্ছে হোয়াংহো নদীর উপত্যকায় চীন সভ্যতা, নাম শুনেছিস? এগুলো হচ্ছে আগের কথা বলছি। ঠিক আছে, আচ্ছা, তো এর অবস্থানটা আমরা দেখবো। ঠিক আছে, এই যে আমাদের তোর এই এশিয়া মহাদেশটা আছে এর আচ্ছা, আমরা অক্ষরেখা দ্রাঘিমারেখা পড়েছি না? অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে আর দ্রাঘিমারেখা উত্তর থেকে দক্ষিণে। তো এশিয়াতে মহাদেশটাকে না আমরা অক্ষরেখা দ্রাঘিমারেখা পড়বো। ঠিক আছে, যদি অক্ষাংশ বলি তো কত হবে? 1 ডিগ্রি কত রে? 16 মিনিট। 1 ডিগ্রি 16 মিনিট দক্ষিণ অক্ষাংশ থেকে। ঠিক আছে, এখান থেকে তোর কত ডিগ্রি? 77 ডিগ্রি 40 মিনিট হ্যাঁ উত্তর অক্ষাংশ। বুঝতে পারলে আমার কথাটা? মানে দক্ষিণ দিকে মানে কি নিচের দিকে হচ্ছে কত? 1 ডিগ্রি 16 মিনিট, আর উপর দিকে কত আছে? 77 ডিগ্রি 80 মিনিট। বুঝতে পারলি? হ্যাঁ, কি আছে? 43 77 ডিগ্রি 43 হবে, 43 77 ডিগ্রি। ও আচ্ছা, এখানে ই হবে রে, আমি বাংলা ইংলিশ ভুলে যাচ্ছি। কত হবে? 77 ডিগ্রি 43 ডিগ্রি 77 ডিগ্রি 43 মিনিট কি হবে? উত্তর অংশ। বুঝতে পারলি? মানে পূর্ব পশ্চিমে এতটা বিস্তৃত। আর যদি দক্ষিণ তোর দেখি উত্তর অক্ষাংশ দিলাম তো পশ্চিম আর পূর্ব দেখি নাকি রে? 169 ডিগ্রি 40 মিনিট হচ্ছে পশ্চিম দ্রাঘিমা। এটা অক্ষাংশ না, এটা অক্ষরেখা। এটা কি অক্ষরেখা? এটা হচ্ছে কি দ্রাঘিমা। কি রে? দ্রাঘিমা থেকে তোর 26 ডিগ্রি ফের হয়ে গেছে না? 40 হবে। হ্যাঁ, কত হবে? এত ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। পূর্ব
বুঝতে পারলি? মানে এটা হচ্ছে ওর অবস্থান। এশিয়া মহাদেশটা আমাদের কত দূর থেকে কত দূর ফেলে আছে, কত দূর থেকে বিস্তৃত করে আছে দেখ। এটা এটা হচ্ছে তোর অক্ষরেখা, এটা হচ্ছে দ্রাঘিমারেখা, ঠিক আছে? আচ্ছা, এশিয়া মহাদেশের কোনটা ধরলে এটা কিন্তু এশিয়া মহাদেশ হয় এই দিক দিয়ে, ঠিক আছে? কোনটা কোন দিক দিয়ে কি আছে আমরা পড়বো। পূর্বে আছে কি প্রশান্ত মহাসাগর, মানে দেখ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। হ্যাঁ, তো এদিকে উত্তর যদি হয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে? ঠিক আছে, তো এখানে দেখ, এখানে এশিয়া মহাদেশের পূর্ব দিকে আছে কি প্রশান্ত মহাসাগর, কি আছে? প্রশান্ত প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর, কি রয়েছে এখানে? তাহলে কি রয়েছে? ভূমধ্য সাগর। তোদের পরীক্ষায় আসবে এশিয়া মহাদেশের কোন দিকে ভূমধ্য সাগর রয়েছে, কোথায় রয়েছে? পশ্চিম দিকে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে পশ্চিমে ভূমধ্য সাগর আছে, ক্যাসপিয়ান সাগর আছে, কি আছে? আরেকটা সাগর আছে, কি? ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর, ভূমধ্য সাগর আর কি ক্যাসপিয়ান সাগর। পশ্চিমে কি তাহলে পূর্বে কি রয়েছে? প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? তারপর যে পশ্চিমে কি যে ভূমধ্য সাগর আর ক্যাসপিয়ান সাগর। এবার উত্তর দিকে যে রয়েছে কি সুমেরু মহাসাগর, সুমেরু মহাসাগর। আর দক্ষিণ দিকে রয়েছে কি বলতো? দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর। ভেরি গুড, হ্যাঁ থাকো, মহাসাগর, ঠিক আছে? এটা এটা কি বলতো? এশিয়া। এটা ভালো করে বুঝে, তাহলে এক্ষুনি তোরা মুখস্থ ধরবো। পূর্ব দিকে কি আছে রে বাবু? পূর্ব দিকে আছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, সবাই বল পূর্ব দিকে কি আছে? পশ্চিমে কি আছে? ভূমধ্য সাগর আর ক্যাসপিয়ান সাগর। হ্যাঁ, ভূমধ্য সাগর আর ক্যাসপিয়ান সাগর। আর উত্তর দিকে কি আছে রে বাবলি? সুমেরু সুমেরু মহাসাগর। আর দক্ষিণ দিকে? বাহ বাহ, ভেরি গুড। আরেকবার, ওয়ান্স মোর। উত্তর দিকে কি আছে? এশিয়া মহাদেশের উত্তর দিকে আছে সুমেরু মহাসাগর, কি আছে? সুমেরু মহাসাগর, ঠিক আছে? দক্ষিণ দিকে কি আছে? ভারত মহাসাগর। আর পশ্চিমে কি আছে? ভূমধ্য সাগর আর ক্যাসপিয়ান সাগর। আর পূর্ব দিকে আছে কি? বাহ 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 বাহ, ঠিক আছে? বুঝতে পারলি? পারলে টুক করে একবার খাতায় লিখে নে। হলো, দেখ তারপরে দেখ, এশিয়া আলাদা একটা মহাদেশ, ইউরোপ একটা আলাদা মহাদেশ। এশিয়া ও ইউরোপ দুটো মহাদেশের ইউরেশিয়া নামক অখণ্ড স্থলভাগের অংশ। মানে এই ইউরেশিয়া নামক অখণ্ড স্থলভাগের অংশের নাম কি হচ্ছে? ইউরেশিয়া। এশিয়া ও ইউরোপের মাঝখানে, ঠিক আছে? আচ্ছা, এশিয়া ও ইউরোপের মাঝখানে রয়েছে কি? ভালো করে মুখস্থ করে নিবি, ঠিক আছে? এশিয়া এশিয়া ও ইউরোপের মাঝখানে, ইউরোপের মাঝখানে কি রয়েছে বলতো? রয়েছে কি ইউরাল পর্বত ও ইউরাল নদী। ইউরাল পর্বত ও ইউরাল নদী, ঠিক আছে? এশিয়া ও ইউরোপের মাঝখানে রয়েছে কি ইউরাল পর্বত ও ইউরাল নদী। আর এশিয়া ও আফ্রিকার মাঝখানে কি রয়েছে বলতো? লোহিত সাগর ও সুয়েজ খাল। লোহিত সাগর ও সুয়েজ খাল, মুখস্থ। সুয়েজ খাল, মুখস্থ মুখস্থ, এটা একদম পুরো মুখস্থ। এশিয়া ও ইউরোপের এক্ষণে মুখস্থ কর। এশিয়া ও ইউরোপের মাঝে কি রয়েছে? ইউরাল পর্বত ও ইউরাল নদী। এশিয়া ও আফ্রিকার মাঝে রয়েছে লোহিত সাগর ও সুয়েজ খাল। এক্ষণে আমরা দেখবো ম্যাপে, চিন্তা নাই, টেনশন নাই, আমরা প্র্যাকটিক্যাল দেখবো, ঠিক আছে? আগে লিখে নে, এশিয়া ও ইউরোপের মাঝে কি রয়েছে? তোর কলম নাই? দেখা কলম, তোর কলম নাই? কলম কি পেয়েছিস তুই? তো এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে কি ইউরাল পর্বত আর
এটা কমে তো লাল পেন দিয়ে কেন লিখছিস? দে পেনটা দে। লাল পেন দিয়ে লিখবি না, লাল পেন দিয়ে শুধুমাত্র মাস্টার দে। আমি আবার স্কুলে রাখতে ঠিক আছে, এশিয়া ও ইউরোপের মাঝে কি হয়েছে? ইউরাল পর্বত আর ইউরাল নদী। এশিয়া ও আফ্রিকার মাঝে কি হয়েছে? লোহিত সাগর আর সুয়েজ খাল। এক্ষুনি মুখস্থ করে, এক্ষুনি ধরবো। মুখস্থ করে দুটা। এশিয়ার ইউরোপ পর্বতে তো আমরা চলে যাবো এখন বই। সবাই বই খুল দেখ। সবাই বই খুল। আমরা বই খুল। এশিয়া ও ইউরোপ মহাদেশে কি আছে? পাশে কি আছে? ইউরাল পর্বত আছে না? দেখ আমরা একবার দেখে নিবো। এই ম্যাপটা সবাই দেখতো, এই ম্যাপটা দেখ, এই ম্যাপটা দেখতো। আর আমার দিকে দেখ সবাই, আমার কাছে ম্যাপ নাই জন্য দেখাতে পারছি না। এইদিকে দেখ, এই ম্যাপটা দেখ। আর দেখেন এটা এশিয়া না পড়ে না? এই যে এটা হচ্ছে ইউরোপ, ঠিক না? এই দেখ এশিয়া ও ইউরোপের মাঝখানে দেখ এই যে পর্বতটা যে কালো রঙ আছে না, খয়েরি রঙের, কলজি রঙের আছে না, লেখা আছে না ইউরাল পর্বত লেখা আছে না? তো এশিয়া ও ইউরোপের মাঝখানে কি আছে? ইউরাল পর্বত আর ইউরাল নদী। এখানে একটা ইউরাল নদী, নদীটা এখন দেখা নাই, পর্বতটা দেখে নিবি, ঠিক আছে? তো এশিয়া ও ইউরোপের মাঝখানে কি আছে? ইউরাল পর্বত, ঠিক আছে? তারপরে বলছে এশিয়া ও আফ্রিকা, দেখেন এদিকে এশিয়া ও আফ্রিকা, এদিকে দেখে যে এদিকে দেখবে এশিয়া এটা পুরোটা, এদিকে হচ্ছে আফ্রিকা। কি আছে দেখ? লোহিত সাগর আছে না? আছে না? লোহিত সাগর আছে কিনা? এখানে ফের সুয়েজ খালও আছে, ঠিক আছে? ওখানে লেখা নাই, ঠিক আছে, কিন্তু এখানে আছে সুয়েজ খাল আছে আর লোহিত সাগর। বুঝতে পারলি আমার কথাটা? তোর বই করে তো বুঝতে পারলি? এশিয়া আর আফ্রিকার মাঝে কি আছে? সুয়েজ খাল। দেখতে পাচ্ছিস না? দেখে দেখে মুখস্থ করলে সুন্দর করে হয়ে যাবে। এখানে এখানে কি আছে? সুয়েজ খাল। দেখ লোহিত সাগর আছে। তারপরে দেখ এখানে দেখ এশিয়া আর ইউরোপের মধ্যে কি আছে? তোর ইউরাল পর্বত আছে। এশিয়া আফ্রিকার মধ্যে কি আছে? কি তোর লোহিত সাগর আছে। বুঝতে পারলি আমার কথাটা? হলো? আচ্ছা এবার দেখ, এই এশিয়া মহাদেশের দেশ দেশ সংখ্যা কটা আছে বলতো? 48টা। কটা? 48টা। আর এশিয়া মহাদেশের মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য শহর হলো কি? টোকিও, দিল্লি, মুম্বাই, বেজিং, সিঙ্গাপুর, ব্যাংকক, মানিলা, দুবাই, বাগদাদ। এগুলো হচ্ছে কি এশিয়ার মধ্যে বিখ্যাত বিখ্যাত শহর। এগুলো হচ্ছে কি রে? আচ্ছা এবার এশিয়া আমরা না ভূপ্রকৃতিটা এবং ভারত, আমরা 6 পড়েছিলাম যে ভারতের ভূপ্রকৃতি পড়েছিলাম না? সমভূমি পড়েছিলাম, মালভূমি পড়েছিলাম, তোর মরু অঞ্চল পড়েছিলাম, তারপরে দ্বীপপুঞ্জ পড়েছিলাম, কোস্টাল এরিয়া পড়েছিলাম কিনা? ওরকম এশিয়ার আমরা এরকম করে ভাগ করবো। দেখে নেন, এটি সবটি মুখস্থ করে নিবে কিন্তু, বলে দিচ্ছি। তো এশিয়া ছেড়ে দে, ছেড়ে দে, ঠিক আছে? তো এশিয়ার ভূপ্রাকৃতিক মানচিত্র দেখলে মনে অবাক হতে হবে যে পৃথিবীর আর কোনো মহাদেশ নাই যার মাঝখানটাতে এত পাহাড় পর্বতের সমাবেশ। মানে এশিয়া যে মহাদেশটা আছে এখানে দেখ, এখানে মাঝখানে প্রচুর পাহাড় আছে, আছে না? এই যে কালো কালো দেখছিস না, কালো না এই কলজি রঙের, সবগুলো কি ছেড়ে দে, সবগুলো কি রে? পর্বত, পাহাড় পর্বত আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছিস তো? তো এখানে দেখ একটা জিনিস দেখ, হ্যাঁ উঁচু উঁচু যে দাগগুলো দেখছিস না, দাগগুলো সবগুলো পর্বত, ঠিক আছে? তো পৃথিবীর আর মানে মধ্যখানে আছে, এশিয়ার মধ্যখানে এতগুলো পর্বত আছে। পামির এবং আর্মেনিয়া দুটি পর্বত গ্রন্থি থেকে, মানে কোন দুটা পর্বতের গ্রন্থি থেকে বলতো? কোন দুটা পর্বতের গ্রন্থি থেকে? পামির এবং আর্মেনিয়া দুটো পর্বত গ্রন্থি থেকে খুব উঁচু উঁচু পর্বতমালা ছড়িয়ে গেছে। দেখ আমি দেখাচ্ছি এক্ষুনি। পামির এবং আর্মেনীয় গ্রন্থি থেকে, পামির মানে এশিয়ার যে আছে না, এই যে এশিয়াটা রঙিন কালারের এশিয়াটা, এশিয়ার মধ্যে দুটো গ্রন্থি আছে, ম্যান দুটো গ্রন্থি আছে, একটা হচ্ছে পামির, একটা হচ্ছে আর্মেনীয়। কি রে? পামির এবং আর্মেনীয় পর্বতগ্রন্থি থেকে খুব উঁচু উঁচু পর্বতমালা বেরিয়েছে। হ্যাঁ, এই পার্বত্য অঞ্চলের মধ্যে ভূমধ্য সাগর থেকে পূর্ব প্রান্তে দেখ ভালো করে বুঝবি। এশিয়া মহাদেশের এই যে সবাই বোর্ডে দেখে, আমার দিক বোর্ডে দেখে, এই যে পুরোটা এশিয়া মহাদেশ না, এই দুটা গ্রন্থি আছে। এই গ্রন্থিটা এবং এই গ্রন্থিটার নাম হচ্ছে কি? পামির গ্রন্থি। এই গ্রন্থিটার নাম কি হচ্ছে বাবু? দেখ লেখা আছে পামির গ্রন্থি। আর যে এই গ্রন্থিটা আছে, এই গ্রন্থিটার নাম হচ্ছে আর্মেনীয় গ্রন্থি। কি রে? এশিয়া মহাদেশের মধ্যখানে দুটা গ্রন্থি থেকে কিন্তু পাহাড় পর্বত গুলো, এটা পামির ওই জন্য বলা হয় কি, পামির মালভূমিকে কি বলা হয়? পৃথিবী ছাড়া বলা হয় না, এত উঁচু আছে, এখান থেকে পাহাড় গুলো বেরিয়েছে। বুঝতে পারলি? পাহাড় পর্বত গুলো, হ্যাঁ হ্যাঁ। তো এই যে গ্রন্থিগুলোকে না, এখান থেকেই
পাহাড় পর্বতগুলো এখান থেকে বেরিয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে পামির গ্রন্থি, একটা হচ্ছে কি আর্মেনীয় গ্রন্থি। কিন্তু পরীক্ষায় আছে এশিয়া মহাদেশে যতগুলো পর্বত আছে কোন দুটো গ্রন্থি থেকে বেরিয়েছে বলতো? একটা পামির, ঠিক আছে। আচ্ছা, এই পার্বত্য অঞ্চলে পশ্চিমে ভূমধ্যসাগর থেকে পূর্বে ভূমধ্যসাগর পর্যন্ত রয়েছে, পশ্চিমে ভূমধ্যসাগর থেকে পূর্বে ভূমধ্যসাগর পর্যন্ত। আচ্ছা দেখ, পামির গ্রন্থি থেকে দেখ, তোরা পর্বতটা দেখেই বুঝতে পারবি পামির গ্রন্থি থেকে কোন কোন পর্বত বেরিয়েছে লেখা আছে। এবং পামির গ্রন্থি থেকে দেখ, এরকম আমি পড়ছি কারাকোরাম, হিমালয়, আর তারপর কি আলতিনতাগ, তারপরে হিন্দুকুশ, সুলেমান, এতগুলো বেরিয়েছে না কি থেকে? পামির গ্রন্থি থেকে। আর যদি বলিস আর্মেনীয় গ্রন্থি থেকে কি টরাস, পন্টিক, কি তারপরে তোর এই ধরনের পাহাড় পর্বত গুলো বেরিয়েছে, বুঝতে পারলি? দুটো গ্রন্থি থেকে, বুঝতে পারলি আমার কথাটা? আচ্ছা, তো এখান থেকে তোরা এটা করে নিবি আরামসে, পামের গতি থেকে কোন কোন পাহাড় পর্বত বেরিয়েছে, আর তোর আর্মেনীয় গতি থেকে ঠিক আছে, বুঝতে পারলি? বুঝতে পারলি? তো আমরা এই এশিয়ার ভূপ্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করবো বলতো? 6টা ভাগে ভাগ করবো। কটা ভাগে ভাগ করবো? 6টা ভাগে। দেখ, একটা হচ্ছে উত্তরের সমভূমি, দেখে নে। 1 নম্বর হচ্ছে কি উত্তরের সমভূমি, আর 2 নম্বর হচ্ছে কি মধ্যভাগে পার্বত্যভূমি। এশিয়া মধ্যে মধ্যভাগে কিন্তু পার্বত্যভূমি আছে। কোথায় আছে? মধ্যভাগের পার্বত্যভূমি, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোর দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি, দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি। 4 নাম্বার হচ্ছে তোর দক্ষিণের প্রাচীন মালভূমি, দক্ষিণের প্রাচীন মালভূমি। 5 নাম্বার হচ্ছে উপকূলের সমভূমি। এগুলো এশিয়া মহাদেশের ভূপ্রকৃতিকে আমি ভাগ করছি, ঠিক আছে। আর 6 নাম্বার হচ্ছে দ্বীপপুঞ্জ, বুঝতে পারলে? এই এশিয়া মহাদেশকে আমরা কটা ভাগে ভাগ করলাম? 6টা ভাগে। তো প্রথম যে ভাগটা আমরা পড়বো, আমরা তোর এই দক্ষিণের মালভূমিটা একটু পড়ি, ঠিক আছে। দক্ষিণ পূর্বের নদীতে সমভূমি না মালভূমিটা পড়ি, ঠিক আছে। দক্ষিণের প্রাচীন মালভূমিটা না দেখলেও চলবে, ঠিক আছে, সবগুলো আছে। হ্যাঁ, দক্ষিণের মালভূমিটা একটু পড়বো। যেরকম দেখ হিমালয়, দেখ আমার কথাটা শুনে নাকি, হিমালয় ও কুয়েলুন পর্বতের মাঝখানে হচ্ছে তিব্বতের মালভূমি, মুখস্থ করতে হবে। হিমালয়, এই যে আমাদের ভারত আছে, এই যে ভারত আছে, ঠিক আছে, এই যে ভারত আছে, ভারতের উপরে কি এখানে হিমালয় তো নাকি, হিমালয় পর্বত শ্রেণী। হিমালয় ও তিব্বত, তিব্বত মানে কি রে? এটা এখানে তিব্বত মানে কি? হিমালয়ের উপরে। হিমালয় ও তিব্বতের, হিমালয় ও তিব্বতের পর্বতের মাঝখানে রয়েছে কি তিব্বত মালভূমি। তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে রয়েছে কি মাঙ্গালিয়া কি মালভূমি। কি মালভূমি? তিব্বত মালভূমির উত্তর দিকে কি রয়েছে? মাঙ্গালিয়া মালভূমি। পন্টিক ও টরাস পর্বতশ্রেণী রয়েছে কি আলতোনিয়া মালভূমি। পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মধ্যে কি রয়েছে? আলতোনিয়া মালভূমি। আলতোনিয়া মালভূমির দক্ষিণ দিকে রয়েছে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত এলাকা একটি গ্রস্ত উপত্যকা। এটি মুখস্থ করতে হবে, কে কার মাঝে রয়েছে এটা কিন্তু মুখস্থ করতে হবে। যেরকম দেখ, আলতোনিয়া মালভূমি আলতোনিয়া মালভূমি দক্ষিণ দিকে লোহিত সাগর সাথে বিস্তৃত এলাকা গ্রস্ত উপত্যকা করেছে। পন্টিক, এই আলতোনিয়াটা কোথায় কোথায় রয়েছে? পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মধ্যে। কার মধ্যে? পন্টিক, দেখ আমি লিখে দিচ্ছি, পন্টিক, পন্টিক ও এদিকে টরাস, কে টরাস, এই দুটো পর্বতশ্রেণীর মধ্যখানে কি আছে? আলতোনিয়া মালভূমি। কি আছে? আলতোনিয়া না, আনাতোলিয়া, আনাতোলিয়া মালভূমি, ঠিক আছে। দুটা পর্বতের মাঝখানে কি আছে? আনাতোলিয়া মালভূমি, ঠিক আছে। আনাতোলিয়া, আনাতোলিয়া। এবং হিমালয়, হিমালয় ও কুয়েলুন, কি রে? কুয়েলুন, হিমালয় ও কুয়েলুনের মাঝখানে কি রয়েছে বলতো? তিব্বত মালভূমি। কি রে? হিমালয় ও কুয়েলুনের মাঝখানে রয়েছে কি তিব্বত মালভূমি। মুখস্থ করবি তাহলে, ঠিক আছে। তো দেখ ভালো করে দেখে নে, একবার মুখস্থ করে নে, বই আছে, ঠিক আছে। হিমালয় আর কুয়েলের মাধ্যমে মধ্যখানে কি আছে? কুয়েলুন
হ্যাঁ, হিমালয় ও কোরিয়ানের মাধ্যমে আছে কি তিব্বত মালভূমি। আর পন্টিক আর ট্রসের মধ্যে কি আছে আলতোলিয়া মালভূমি, ঠিক আছে, আলতোলিয়া। বুঝতে পারলেন কথাটা? এটি কি করতে হবে, মুখস্থ করতে হবে আমাদের, কি করতে হবে। দেখ, মধ্যভাগের পার্বত্য অঞ্চলের দক্ষিণে বেশ কিছু প্রাচীন মালভূমি রয়েছে যা শক্ত শিলা দ্বারা গঠিত। আচ্ছা, আমরা এই দক্ষিণের প্রাচীন মালভূমিটা আমরা পড়বো, ঠিক আছে, দক্ষিণের প্রাচীন মালভূমি। তো দক্ষিণের প্রাচীন মালভূমিকে আমরা তিনটা ভাগে ভাগ করবো, ঠিক আছে। দাঁড়া, এই দক্ষিণের প্রাচীন মালভূমি, এই দক্ষিণের প্রাচীন মালভূমিকে আমরা কটা ভাগে ভাগ করব, তিনটা ভাগে। একটা হচ্ছে আরবের মালভূমি, একটা হচ্ছে কি দাক্ষিণাত্যের মালভূমি, এই যে আমাদের ভারতের দাক্ষিণাত্যের মালভূমি, ঠিক আছে, দাক্ষিণাত্যের মালভূমি। হ্যাঁ, একটা হচ্ছে কি ইন্দো চীন মালভূমি। বুঝতে পারলি আমার কথাটা? তো এই দাক্ষিণাত্যের মালভূমি মানে এশিয়া মহাদেশটা আছে, দেখে নে ভালো করে দেখ। আমাদের এইদিকে দেখ, আমাদের এরকম এশিয়া মহাদেশ না, ঠিক আছে, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে কি আছে, আমরা কি বললাম বলো, দক্ষিণের প্রাচীন মালভূমি। আমরা দক্ষিণ দিকে দেখবো। আবার দক্ষিণের প্রাচীন মালভূমিটাকে আমরা কটা ভাগে ভাগ করবো, তিনটা। দেখেন আমার বইটাতে দেখ, সবাই দেখ নজর দে, তিনটা ভাগ করবো। কি কি? একটা হচ্ছে আরবের মালভূমি, দেখতে পাচ্ছিস, এটা আমার আঙুলটা দেখ, লেখা আছে না আরবের মালভূমি, লেখা আছে না মাটি কালারের। সবাই আমার দিকে দেখ, তারপরে বই দেখ। এটা হচ্ছে কি আরবের মালভূমি, দাগা, বই একটু টুক করে দাগাই না, ছোট্ট করে দাগাবি, ঠিক আছে। তারপরে দেখ, এই যে আমাদের দাক্ষিণাত্যের মালভূমিটা দেখে না, দাক্ষিণ আমাদের ভারতের নিজের প্রাণের দেশ, জানের প্রাণের দেশ ভারত। এটা হচ্ছে আমাদের কি দাক্ষিণাত্যের মালভূমি, ঠিক আছে। তারপরে এদিকে ইন্দোচীন মালভূমি, তার সোজাই দেখে নে, ঠিক আছে। এই যে দেখ, দাগাবি না, টুক করে টিক মারবি। এই যে মালভূমি তিনটা আছে, একটা হচ্ছে আরবের মালভূমি, একটা হচ্ছে তোর দাক্ষিণাত্যের মালভূমি, একটা হচ্ছে কি তোর ইন্দোচীন মালভূমি। দেখ তিনটাই লম্বা করা আছে না, আরবের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি আর ইন্দোচীন মালভূমি। এটা কোন দিকে আছে, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে আছে। কোন দিকে আছে, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে আছে। এই তিনটা মালভূমি আছে, আরবের মালভূমি, দক্ষিণের মালভূমি আর ইন্দোচীন মালভূমি, ঠিক আছে। এটি প্রশ্ন করলি পন্টিক ও টরাসের মাঝখানে গেছে আলতানিয়া, আর হিমালয় কোরিয়ানের মধ্যে গেছে তিব্বত মালভূমি, ঠিক আছে। বুঝতে পারলি আমার কথাটা, বুঝা গেল? আচ্ছা, তাহলে এটা বলতে পারবি না, তোকে যদি বলে এখানে একটা জিনিস বল, এটাকে যদি বলে এই আরবের মালভূমিটা কোথায় অবস্থান করেছে বলতো, কোন দেশে, আরব দেশে, ঠিক আছে। আর দাক্ষিণাত্যের মালভূমি কোথায় অবস্থান করেছে বলতো, ভারতে। দাক্ষিণাত্যের মালভূমিটা আমাদের কোন দেশে অবস্থান করেছে, ভারতে। এটা কি আরব দেশে, ঠিক কিনা? আচ্ছা, ইন্দোচীন মালভূমি কোথায় অবস্থান করেছে, চীন দেশে, ঠিক না? তোকে যদি বলে ইন্দোচীন মালভূমিটা কোন কোন দেশে অবস্থান করেছে, কি হবে, চীন দেশে। দাক্ষিণাত্যের মালভূমি কোথায় অবস্থান করেছে, ভারতে। আরবের মালভূমি কোথায় অবস্থান করেছে, ব্যাস। আচ্ছা, এবার মধ্যভাগে পার্বত্য অঞ্চলে একটি বড় সমতল ভূমি, এশিয়ার উত্তর দিকে এই সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি, এবং মধ্যভূমির মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলি প্রবাহিত দেখা যায়, এবং অঞ্চলটি দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পূর্ব দিকে ঢালু। দেখে নে, উত্তরের বিশাল সমতল ভূমি, দেখে নে, এই যে এখানে কিনা, এই যে উত্তর দিকে, এই যে দেখেন, এই যে সবুজ কালারে দেখতে পাচ্ছিস না, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে আমি মালভূমি গুলো বললাম, তিনটা মালভূমি, ঠিক আছে। উত্তর দিকে দেখ সবুজ করে আছে না, ওগুলো হচ্ছে কি সমভূমি, ওগুলো হচ্ছে কি, ওগুলো হচ্ছে এই যে সবুজ করে, এটা হচ্ছে কি সমভূমি, উত্তরের সমভূমি। বুঝতে পারলি? উত্তরের এগুলো কি এশিয়া মহাদেশের উত্তরের সমভূমি। এই যে উত্তরের সমগুলো অঞ্চলগুলো সমভূমি বয়ে যাওয়া নদীগুলির প্রভাব কোন দিকে বলতো, দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পূর্ব দিকে, এদের প্রভাব হচ্ছে কি দক্ষিণ পূর্ব থেকে উত্তর পূর্ব দিকে। আচ্ছা, দেখ আমরা তিনটা জিনিস পড়বো। সমভূমির এই যে সমভূমিটা, উত্তরের বিশাল সমভূমি, দেখেন আমরা মালভূমি পড়লাম, এবার হচ্ছে উত্তরের এই যে এটা পড়ছি আমরা, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল নাকি রে, এটা আমাদের হলো। এবার এটা পড়বো, উত্তরের সমভূমি। বুঝতে পারছিস কি? উত্তরের সমভূমিকে ফের তিনটা ভাগে ভাগ করবো, ঠিক আছে। কটা ভাগে ভাগ করবো, তিনটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কি তুরানের নিম্নভূমি, একটা হচ্ছে সাইবেরিয়ার সমভূমি, একটা হচ্ছে কি পূর্বের উচ্চভূমি, ঠিক না রে, বা সিল সমভূমি।
বুঝতে পারছিস? তো এই সমভূমিটাকেও আমরা তিনটা ভাগে ভাগ করলাম, কি কি বলতো? একটা হচ্ছে কি তুলনায় নিম্নভূমি, সাইবেরিয়ার সমভূমি এবং পূর্বের উচ্চভূমি, ঠিক আছে? এই এশিয়া মহাদেশের সমভূমিটাকে আমরা কটা ভাগে ভাগ করলাম? তিনটা ভাগে। একটা হচ্ছে কি তুলনায় নিম্নভূমি, সাইবেরিয়ার সমভূমি এবং পূর্বের উচ্চভূমি, ঠিক আছে? হ্যাঁ, গরম করছে। দেখ, এই আমরা তুলনার সমভূমি সম্পর্কে একটু জানি। এই যে তুলনার যে নিম্নভূমিটা এর সম্পর্কে জানি। তুলনার নিম্নভূমি কি বলছে? উত্তরের সমভূমির দক্ষিণ পশ্চিমে ক্যাসপিয়ান ও আরাল সাগরের চারিদিকে অবস্থিত এই নিম্নভূমি তুলনার নিম্নভূমি। দেখি ম্যাপে, দেখি রে, দেখ রে, দেখে রে, সবাই দেখে নে। উত্তরের সমভূমি দক্ষিণ পশ্চিম ক্যাসপিয়ান সাগর ও আরাল সাগরের চারিদিকে অবস্থান করে। দেখ ক্যাসপিয়ান সাগরটা দেখতে পাচ্ছিস তোরা? তোর ক্যাসপিয়ান এবং এই যে দেখে সবাই দেখে না, আমার আঙুলটা দিকে দেখ। ক্যাসপিয়ান সাগর এই ছোট্ট করে আছে, আরাল সাগর এখানে আছে, তুলনার পেয়েছিস? এদিকে দেখ, ক্যাসপিয়ান সাগর এবং আরাল সাগরের মধ্যখানে যে ছোট্ট করে সবুজটা আছে কিনা, এটা যে তুরান অববাহিকা লেখা আছে, এটাই হচ্ছে তুরানের সমভূমি, বুঝতে পারলি? এটা কিন্তু নিচু, এটা কিন্তু নিচু। তুরানের সমভূমিটা হচ্ছে কি নিচু। দেখ, হ্যাঁ ঠিক চিহ্ন মানে। তো তুরানের সমভূমি কোথায় কোথায় আছে বলতো? একটু করে লিখবি ছোট করে, দেখা এখানে এই যে আমরা দেখ আমার দেখ তুরানের সমভূমি হচ্ছে আরাল সাগর আর ক্যাসপিয়ান সাগরের মধ্যখানে আছে কি তুরানের অববাহিকা বা তুরান সমভূমি। দেখতে পেলি? দেখতে পেলে কি হলো? তোকে যদি বলে তুলনার সমভূমি কোথায় অবস্থান, কার পাশে অবস্থান, এটা হচ্ছে ক্যাসপিয়ান ও আরাল সাগরের মাঝখানে। এরপর হচ্ছে সাইবেরিয়ার সমভূমি। সাইবেরিয়ার সমভূমি দেখি কোথায় আছে? এশিয়ার উত্তরে অব ইনসি লেনা নদীর পলি সঞ্চয়ে হিমবাহের কাজের ফলে সমভূমি সৃষ্টি হয়েছে। এই সমভূমিতে মাঝে মধ্যে বন্যা দেখা যায়। দেখি সাইবেরিয়ার সমভূমি কোথায় আছে? এখানে দেখ নামটা দেওয়া নেই, নদীটি যেখানে নাম দেওয়া থাকবে, যখন আমরা নদী পড়বো তখন পড়বো। দেখ এশিয়ার উত্তরে অব ইনসি লেনা তিনটা নদী আছে। অব ইনসি এখনই পড়বো আমরা তিনটা নদী, ঠিক আছে? অব ইনসি লেনা নদীর পলি সঞ্চয়ের ফলে হিমবাহের কাজের ফলে এই সমভূমি সৃষ্টি হয়েছে। এই সমভূমিতে মাঝে মধ্যে কি হয়? বন্যা হয়। তোকে বলবে পরীক্ষায় যে কোন সমভূমিতে বন্যা হয়, কি বলবি? সাইবেরিয়ার সমভূমিতে কি হয়? বন্যা হয়। কি হয়? বন্যা হয়, ঠিক আছে? বন্যা কেন হয় বলতো? এখানে তিনটা নদী আছে, একটা হচ্ছে অব ইনসি, নামগুলো দেখছিস? ইনসি, অব ইনসি আর ইনসি আর লেনা, ঠিক আছে? এই তিনটা নদী উপরে আছে, কিন্তু অনেক উপরে আছে, ঠিক আছে? আমি তিনটা নদী দেখাবো, এখনই দেখাবো, টেনশন নিবি না। হ্যাঁ, এখানে দেখাবো। তো এই তিনটা নদীর জন্য এখানে কি হয়? কি বন্যা হয় কোথায়? এই সাইবেরিয়ার সমভূমিতে। কোন সমভূমিতে বন্যা হয় বলতো? সাইবেরিয়ার সমভূমিতে। আরে তুলনার সময় কাকার মাঝে অবস্থান করে বলতো? ক্যাসপিয়ান ও আরাল সাগরের মাঝে। কে? ক্যাসপিয়ান ও আরাল সাগরের মধ্যে কি হয়েছে? তুলনার সময়। বুঝতে পারছিস কি? আচ্ছা, তারপর যে সাইবেরিয়ার সমভূমি হলো, তারপর যে পূর্বের উচ্চভূমি বা সিল সমভূমি, খুবই ইম্পর্টেন্ট। সিল সমভূমি কাকে বলে লেখো? সিল্ড সমভূমি কাকে বলে লেখো? এই সমভূমি উত্তর পূর্ব দিকে প্রাচীন মালভূমি ক্ষয়ে যাওয়ার ফলে যে সমভূমি সৃষ্টি হয়েছে তাকে পূর্বের সমভূমি বা সিল্ড সমভূমি বলা হয়। মুখস্থ করে নিবি। যে সমভূমি উত্তর পশ্চিম দিকে প্রাচীন মালভূমি ক্ষয়ে যাওয়ার ফলে, মানে এটা এই যে পূর্বের উচ্চভূমি বা সিল্ড সমভূমিটা কি হয়েছে? মালভূমি ক্ষয়ে যাওয়ার ফলে সৃষ্টি হয়েছে। কি হয়েছে? কোন মালভূমি বলতো? আমি দেখি বলে খেতে। প্রাচীন মালভূমি ক্ষয়ে যাওয়ার ফলে এই সিল্ড সমভূমিটা গড়ে উঠেছে। কিরে বলতো রে? মালভূমি কি বল? ক্ষয়ে যাওয়ার ফলে। মালভূমি ক্ষয়ে যাওয়ার ফলে কি হয়েছে? এই সমভূমিটা, পূর্বের উচ্চভূমি বা সিল্ড সমভূমিটা সৃষ্টি হয়েছে। বুঝতে পারলে আমার কথাটা? বুঝা গেল? ক্লিয়ার তো নাকি? তারপরে দেখ এশিয়া মহাদেশ, হ্যাঁ, এশিয়া মহাদেশের দক্ষিণ ও পূর্ব দিকে কতগুলো নদী রয়েছে, তাদের পলি দ্বারা কয়েকটি সমভূমি তৈরি হয়েছে, যেমন কি উত্তরের চীন সমভূমি, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, মানে এই যে তিনটা সমভূমি, ঠিক আছে? এই তিনটা সমভূমি বাদেও আমাদের কি, তোকে তুই এখানে মনে করবি স্যার এখানে কি সমভূমি আছে, আর কি সমভূমি নাই? না, আছে। যেখানে এই যে নিচে যে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু এই যে নদীগুলো আছে কিনা, এখানেও কিন্তু তোর কি আছে? সমভূমি আছে।
যেরকম উত্তরে চীন সমভূমি আছে, গঙ্গা সিন্ধু গঙ্গা সমভূমি আছে, মেসোপটেমিয়া সমভূমি আছে। এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের উপর কতগুলো দ্বীপ ও দ্বীপপুঞ্জ আছে, যেমন জাপানের দ্বীপপুঞ্জ আছে, ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ আছে, কিউরাল দ্বীপপুঞ্জ আছে, ফিলিপাইন দ্বীপপুঞ্জ আছে। এই দ্বীপপুঞ্জগুলো আছে কোথায়? আমাদের এশিয়ায়। ঠিক আছে, বুঝতে পারলি? তো সমভূমি এই তিনটা ছাড়াও কিন্তু আরো সমভূমি আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখ এই নদীগুলো পড়ে নেবো, বাস শেষ। নদী পড়লে তো 5টা, এখন 15 মিনিট আছে তো, 15 মিনিট দ্বারা 15 মিনিট পড়াবো। দেখ আমরা এখানে এই সবাই চুপ তো, তারা দেখ। তো একটা হচ্ছে কি এশিয়ার নদ নদীগুলো আমরা ভালো করে পড়বো। একটা হচ্ছে এই যে আছে কিনা দেখ, এদিকে দেখ, এই যে পুরোটা এশিয়ার মধ্যে না, উপরে কি উত্তর দিক, নিচে দক্ষিণ দিক, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, ঠিক না? এবার দেখ কিছু কিছু নদী আছে, নদীকে দেখ, কিছু কিছু নদী আছে ওইদিকে মানে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, মানে এদিকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। আমি বললাম না এখানে একটা ছিল, এখানে একটা ছিল পানির গ্রন্থি আর আমির গ্রন্থি, এখান থেকে সব নদী চলে যায়। তো কিছু কিছু নদী কোথায় আছে? উত্তর দিকে প্রবাহিত হয়েছে। কিছু কিছু নদী কি হয়েছে? দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। কিছু কিছু নদী কি হয়েছে? পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। কিছু কিছু নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তো আমরা প্রথমে উত্তর দিকে প্রবাহিত 3টা নদীর নাম বলবো, ঠিক আছে? আমি বললাম এই যে এখানে ছিল না, একটা হচ্ছে অব, ইনসি আর লেনা। অব, ইনসি আর লেনা, এই নদীগুলো কি উত্তর দিকে প্রবাহিত নদী। এশিয়ার উত্তর দিকে এই 3টা নদী প্রবাহিত হয়। কোন দিকে? এশিয়ার উত্তর দিকে। 1 সেকেন্ড দাঁড়া। ও মনে হয় বাইরে আছে বিড়ালটা, না? তো চালু হচ্ছে না? তো এশিয়ার এই দেখ, এশিয়ার আমার দেখ ভালো করে বুঝবি, এটা যদি আমাদের গ্লোব হয়, ঠিক আছে? এই যে দেখ উপরে কি আছে? এশিয়া না? এদিকে এটা এই যে আমার হাতটা আছে কিনা, এই যে আমাদের ভারত, এটা হচ্ছে ধরে এশিয়া, ঠিক আছে? উত্তর মানে কি উপরের দিকে। আচ্ছা এখানে তো প্রচুর গরম নাকি? তো যত উপরে তত ঠান্ডা। এটা হচ্ছে সুমেরু মহাসাগর উত্তর দিকে, এখানে কি বরফ জমে থাকে। এখানে দেখ উত্তর দিকে একটা নদী যাবে, ভালো করে বুঝবি কিন্তু, উত্তর দিকে নদীটা যাবে মানে কি কোন দিকে যাবে? ঠান্ডার দিকে যাবে। এখানে না সব সময় বরফ জমে থাকে, হিমবাহ হয়ে থাকে, পুরো একদম এত ঠান্ডা। রাশিয়ার মানে এই টাইপের নদীগুলো গেছে 3টা নদী, একটা হচ্ছে অব নদী, একটা ইনসি নদী, একটা তোর লেনা নদী। 3টা নদী এশিয়ার উত্তর দিকে। হ্যাঁ দাঁড়া, এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীর নাম কি হচ্ছে? অব, ইনসি আর লেনা। কি রে? অব, ইনসি নদী আর লেনা নদী। এই 3টা নদীর মধ্যে দেখেই তো বুঝতে পারছিস সব থেকে বৃহত্তম কোন নদী আছে বলতো? 4,400 মিটার দৈর্ঘ্য, কিমি দৈর্ঘ্য, বলতো কি? লেনা নদী। উত্তর দিকে প্রবাহিত এশিয়ার সব থেকে বৃহত্তম নদীর নাম কি? লেনা নদী, ঠিক আছে? আচ্ছা কোথায় পড়ে সেটা পড়বি না। আর এই নদীগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো? এই নদীগুলো তোর নদীগুলোর মোহনা উচ্চ অক্ষাংশ হিমবাহ অবস্থিত 8 থেকে 9 মাস এর মধ্যে বরফ জমে থাকে। কি থাকে? হ্যাঁ দেখ তোকে বললাম না, পিছিয়ে দেখলাম না, উত্তর দিকে যাচ্ছে মানে কি বরফ তো থাকবে। 8 থেকে 9 মাস বরফ জমে থাকে। ফলে কি শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে যখন বৃষ্টি হয় কিনা, যখন বৃষ্টি জলটা নদীর মোহনায় বরাবর আসে, তখন তো দেখছি বরফ। তো কি হবে? হবে না তোর চারিদিকে জল ছড়িয়ে যাবে, মানে কি বন্যা হবে। তো বেশি হয়, এই জন্য জল নদীর মোহনায় বরফে বাধা পেয়ে বন্যার সৃষ্টি হয়, বুঝতে পারলি? তো এশিয়ার কোন ধরনের নদীর বন্যার সৃষ্টি হয়? উত্তর দিকে নদীগুলো আছে বরফ জমে 8 থেকে 9 মাস যদি বরফ জমে থাকে, আর যখন বর্ষা হলো, যখন বৃষ্টি পড়লো, তখন নদীতে যখন জল যাবে তখন আর যেতে পারবে না। যেতে না পারলে কি হবে? যদি আগে দিকে বাধা পায় তো কি হবে? চারিদিকে ছড়িয়ে যাবে, এ মানে কি বন্যা সৃষ্টি হবে। তো এই নদীগুলো যাতায়াতের খুবই অনুপযোগী। তোকে যদি বলে এশিয়ার উত্তরের নদীগুলোর বৈশিষ্ট্য বলো, তো প্রথমে কি বলবি? এগুলো বন্যা হয়। তারপর হচ্ছে কি যাতায়াত, নৌকা যাবে, বড় বড় জাহাজ যাবে, যাবে না। আর নদী উপত্যকা জনবিরল, এখানে কিন্তু লোক বসবাস করবে, তুই যাবি থাকতে, ওখানে থাকবে না। অত ঠান্ডা থাকা যায়? কেউ থাকতে পারবে না। নদী অবকায় একাধিক জলাভূমি দেখা যায়, বুঝতে পারবে কথাটা? এই নদীগুলোর সব থেকে বৃহত্তম নদীর নাম হচ্ছে কি? লেনা নদী। কি রে? ঠিক আছে, এবার উত্তর নদীগুলো আমরা পড়ে নিলাম। তারপর হচ্ছে আচ্ছা অব, ইনসি, লেনা নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে বলতে পারবি? দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে। এই যে 3টা নদী আছে অব, ইনসি নদী, এবার দেখ, এটা দেখ সবাই ম্যাপের দিকে দেখ, সবাই দেখ, এই যে আমার আঙুল দিকে দেখ, অবটা পেলি? অব, অব পেলি? ইনসিটা পেলি? ইনসি, ইএনসি, এই যে দেখেন অব, ইনসি, লেনা 3টা নদী পরপর আছে, দেখেন
অফ ইনসি লেনা, তিনটা নদী উত্তর দিকে পড়েছে, মানে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। অফ ইনসি লেনা, তিনটা নদী কোন দিকে প্রবাহিত হয়েছে বলতো? উত্তর দিকে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। এশিয়ার উত্তরে প্রবাহিত নদ নদী, ঠিক আছে। আচ্ছা, এই তোকে এটা কিন্তু কোশ্চেন আসবে যে এশিয়ার উত্তরে নদীগুলোতে প্রায় বন্যা হয় কেন, বলতে পারবি না? এশিয়ার উত্তর দিকে নদীগুলোতে বন্যা হয় কেন, বলতে পারবি না? তারপরে যদি বলে উত্তর দিকে প্রবাহিত নদীগুলোর মধ্যে কোনটার দৈর্ঘ্য সব থেকে বেশি, এখনই বললাম কি এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলোর মধ্যে তিনটা আছে, তিনটার মধ্যে কোনটা দৈর্ঘ্য সব থেকে বেশি? লেনা নদী, ভেরি গুড। কি হবে? লেনা নদী। অফ ইনসি লেনার মধ্যে সব থেকে বেশি বড় হচ্ছে লেনা। এবার হচ্ছে দক্ষিণ দিকে প্রবাহিত। দক্ষিণ দিকে মানে কি বলতে বাবু? এই যে নিচের দিকে, দক্ষিণ দিকে মানে তার মধ্যে আমাদের নদীগুলো আছে, আমাদের নিজের নদীগুলো নিচের দিকে মানে কি বলতো? যেরকম আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, আমাদের তিনটা নদী আমাদের ভারতের মধ্যে দিয়ে গেছে। গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে কত? 25 এখানে কি থেকে তোর উৎপত্তি হয়েছে? গাঙ্গোত্রী হিমবাহ থেকে। তিব্বতের তারপর ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে বলতো? তোর তিব্বতের মানস সরোবর থেকে। আর সিন্ধুটা কোথা থেকে বলতো? তিব্বতের মানস, এটাও তিব্বতের মানস সরোবর, এটা পড়েছে আরব সাগরে। গঙ্গা, এটা কিন্তু মুখস্থ করবি। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? এদিকে দেখে সবাই, এদিকে দেখ। আমাদের এই গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী গোমুখ হিমবাহ, ঠিক আছে, এই যে ভারতে আছে। তো এর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী গোমুখ, এর দৈর্ঘ্য কত? 25, ঠিক আছে, মনে রাখবি 25। গঙ্গার দৈর্ঘ্য কত? আর এর কোথায় গিয়ে পড়েছে বলতো? বঙ্গোপসাগরে। কোথায় গিয়ে পড়েছে? আচ্ছা, তারপর ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র কোথায় বলতো? তিব্বতের মানস সরোবর চেমাইংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। কোথা থেকে? চেমাইংদুং হিমবাহ থেকে। এর দৈর্ঘ্য হচ্ছে কি 2900। আর এ পড়েছে কোথায় বলতো? বঙ্গোপসাগরে। এবার সিন্ধু নদী, সিন্ধু নদী ওই মানস সরোবর, এর দৈর্ঘ্য হচ্ছে 2900, এ পড়েছে কোথায়? আরব সাগরে। কোথায় পড়েছে? তারপর আরেকটা নদী আছে, এটা হচ্ছে মেকিং নদী। কি রে? মেকিং নদী। এর উৎস হচ্ছে কি, এটা কিন্তু আমাদের ভারতে নাই, কোহিনুর পর্বত, এটা দক্ষিণ চীন সাগরে পড়েছে। তারপরে মেনাম নদী, মেনাম, এটা সালমভূমি থাইল্যান্ডের উপসাগরে পড়েছে। তারপরে ইরাবতী নদী, হ্যাঁ ইরাবতী নদী আছে। তোর প্রত্যেকটা নদীর উৎস, প্রত্যেকটা নদীর তোর কোথায় পড়েছে এটা কিন্তু মুখস্থ করে নিবি। এরকম দেখ, উৎস থেকে জিরন পর্বত, মাথাভাটা উপসাগর, টাইগ্রিস ইউফ্রেটিস নাম শুনেছিস তো? আর্মেনিয়া মালভূমি থেকে উৎপন্ন হচ্ছে, পাঁচসাগর পড়েছে। আচ্ছা, এই নদীগুলোর, এবার এই নদীগুলো পড়লাম তো। আরে সব থেকে বড় কোনটা নদী বলতো? বল বল বল, এই দৈর্ঘ্য দেখে বল, তারপরে বল, তারপরে বল, দৈর্ঘ্যটা দেখে বল তাড়াতাড়ি। সব থেকে বৃহত্তম নদীটার নাম কি? বড় বড় নদী, চামা। বৃহত্তম নদীর নাম আমি এখানে এই আরে এখানে দক্ষিণ দিকে প্রবাহিত যতটি নদীর দৈর্ঘ্য আছে, সব থেকে বেশি কোনটা আছে আমি এটাই বলতে চাইছি। মেকিং নদী। তখন ধরে কি হচ্ছে রে? কোন নদী সব থেকে বড় আছে? 4350 কিলোমিটার এটা দৈর্ঘ্য আছে। এর মানে কি মেকিং নদী। কোন নদী? মেকিং নদীর এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলোর মধ্যে, এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলোর মধ্যে সব থেকে বৃহত্তম নদীর নাম কি হচ্ছে? মেকিং নদী। কোন নদী? বুঝতে পারলি? এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীর নাম হচ্ছে কি? মেকিং নদী, ঠিক আছে। আচ্ছা, এই নদীর বৈশিষ্ট্য কি? এই নদীগুলো মৌসুমী জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয় বৃষ্টির জল আর বরফ গলা জলে পুষ্ট। এই নদীগুলো কিসে পুষ্ট? বৃষ্টির জল প্লাস বরফ গলা জলে পুষ্ট। মানে এই যে গঙ্গাটা আসছে, গঙ্গার জল দেখতে পাচ্ছিস তো, এখানে ফাঁকা দেখতে পাবি আমাদের, তো এই গঙ্গার জলটা আসছে কোথা থেকে? এর বিশেষ করে প্রত্যেকটা নদীরে দুটো উৎস থাকে, একটা হচ্ছে কি বৃষ্টির জলে, একটা হচ্ছে বরফ গলা জলে। তো দেখবি ঠান্ডার সময় তো বৃষ্টি হয় না, পানিটা আসে কোথা থেকে? নদী শুকিয়ে যায় ঠিকই, কিন্তু পানি তো আসে কোথা থেকে? বরফ গলে টোটো টোটো করে সব জায়গা থেকে গলে 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 জলটা চকচক করে ওই নদীতে আসে, বুঝতে পারলি? বরফ গলা জলে প্লাস এই যে যতগুলো নদী বললাম উত্তর দিকে প্রবাহিত, এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলোর মধ্যে এই সবই নদী বৃষ্টি জল এবং বরফ গলা জলে পুষ্ট। নদীর নিম্ন গতিতে বর্ষাকালে বন্যা দেখা যায়, যখন আস্তে আস্তে করে বন্যা দেখা যায়। অধিকাংশ নদীগুলি হবে ঘনবসতি। এখানে যেহেতু নদীগুলো খুব সুন্দর কিনা, মানে এদের বরফ গলা, এখানে প্রচুর লোকজন বসবাস করে। এর মতো না এই যে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছিল কিনা, উত্তর দিকে প্রবাহিত হয়েছিল নদী, এই উত্তর দিকে তিনটা নদী, এখানে তো লোক বসবাস করতেই পারবে না। কিন্তু আমাদের এখানে দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলো কি তোর ঘনবসতিপূর্ণ, লোক আরামসে বসবাস করতে পারবে, নদীর পরিবহনের সেচ কাজে উপযোগী, ঠিক আছে। এবার লাস্ট, এবার একটা কথা বলছি, এই যে নদীটি পড়েনি,
এবার বলতো এশিয়ার যে আমি উত্তর বাহিনী নদী প্রথম পড়লাম, তারপর পড়লাম কি দক্ষিণ বাহিনী নদী। এবার বলতো এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলোর মধ্যে কোনটা নদী তিব্বতের মানস সরোবরের কাছে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে? কে বলবে বল? তিব্বতের মানস সরোবরের উৎপত্তি হয়েছে আর বঙ্গোপসাগরে পড়েছে, কি বলবি বল? তিব্বতের মানস সরোবরের কাছে উৎপন্ন হয়েছে, হ্যাঁ, আর বঙ্গোপসাগরে পড়েছে। হ্যাঁ, কোন নদীটা, কোন নদীটা এখনই পড়ালাম না, বুঝতে পারলি না তোরা? আরে এই যে এই নদীটি হচ্ছে সব থেকে বড় তো মেকিং নদী। কোনটা নদী তিব্বতের মানস সরোবরে উৎপত্তি হয়েছে, কোনটা? এই যে এটা, কিন্তু এ পড়েছে আরব সাগরে, এটা তো হবে না। এই যে আরেকটা আছে তিব্বতের মানস সরোবরে উৎপত্তি হয়েছে, এখানে পড়েছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদী। কোন নদী? বুঝতে পারলে আমার কথাটা? এটা কোন নদী হবে? এই ব্রহ্মপুত্র। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা নদীর উৎস এবং মোহনা পড়তে হবে, ঠিক আছে? তো এখানে দেখ তিব্বতের মানস সরোবরে উৎপত্তি হয়েছে আর পড়েছে কোথায়? বঙ্গোপসাগরে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখ যে এশিয়ার দক্ষিণ বাহিনী দ্রুততম নদী, এখানে তো বললি তোরা কি মেকিং নদী, এশিয়ার দক্ষিণ সব থেকে বড়। এরপর হচ্ছে পূর্ব দিকে প্রবাহিত নদী, কোন দিকে রে? এই যে পূর্ব দিকে, এই যে পূর্ব দিকে যেগুলো প্রবাহিত হয়েছে। কয়টা নদী আছে বলতো? 4টা নদী আছে, 4টা। একটা হচ্ছে ইয়াংসি, একটা হচ্ছে সিকিয়াং, একটা হোয়াংহো, একটা হচ্ছে আমুর, ঠিক আছে? এই 4টা নদী সব থেকে যদি বড় নদীটা হয় সেটার নাম কি বলতো? ইয়াংসি নদী। ইয়াংসি, ইয়াংসি, ইয়াংসি নদী মানে শুধু শুধু পূর্ব দিকের না, পূর্ব এইটির মধ্যে না, সব দিক থেকে বড়। আমার কথাটা বুঝতে পারলি? এই যে আমি এটি পড়ালাম, যতটি নদী পড়ালাম কিনা, সবটির থেকে বড় নদীর নাম হচ্ছে কি ইয়াংসি নদী। কোন নদী? ইয়াংসি নদী, ঠিক আছে? আচ্ছা একটা শুনবি ভালো করে, যে ইয়াংসি, হোয়াংহো, আমুর এগুলো কোথায় উৎপন্ন হয়েছে, কোথায় পড়েছে, এটা কিন্তু মুখস্থ করতে হবে। যেরকম আমি বলবো কি আরো কোথায় উৎপন্ন হয়েছে, যেরকম দেখ সিকিয়াং ইউনান মালভূমি বাহান পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং পড়েছে কোথায়? চীন সাগরে, এটি কিন্তু পড়তে হবে। আমার কথা দেখে সময় দেখ, এটি হচ্ছে উৎপন্ন হয়েছে মানে এখান থেকে নদীটা উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে, এই যে এখান থেকে। আর এর দৈর্ঘ্য হচ্ছে এরকম 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 লেখা আছে দৈর্ঘ্য, আর এটা যে এই এখানে গিয়ে পড়েছে। এদের বৈশিষ্ট্যটা কি দেখে নে। নদীগুলোর নিম্ন প্রবাহে, ভালো করে বুঝবি, নদীগুলোর নিম্ন প্রবাহে সমভূমি গড়ে উঠেছে, ফলে এখানকার কৃষি ও শিল্পের উন্নতি হয়েছে, ঠিক আছে? এখানে কৃষিও হয় ভালো এবং শিল্প হয় ভালো, ঠিক আছে? ইয়াংসি নদীকে ভালো করে বুঝবি, ইয়াংসি নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়। এক্ষণে মুখস্থ কর, কোন নদীকে স্বর্ণ রেণু নদী বলা হয় বলতো? ইয়াংসি নদীকে। কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়? কোন নদীকে? কোন নদীকে স্বর্ণ রেণু নদী বলা হয়? ঠিক আছে? আরেকটা নদী এবার হচ্ছে হোয়াংহো নদী। হোয়াংহো নদীর একটা বৈশিষ্ট্য আছে, হোয়াংহো নদী হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে, সোনা সোনা হলুদ রঙের পলি, ঠিক আছে? দেখবি যে মাঝে মধ্যে মানে হলুদ রঙের পলি মানে পলি বালি হলুদ রঙের বহন করে, মানে হলুদ সোনা আছে, এই জন্য একে বলা হয় কি বহন করে, একে পিত নদী বলা হয়। কি নদী বলা হয়? কাকে? হোয়াংহো নদীকে, ঠিক আছে? কোন নদীকে পিত নদী বলা হয়? হোয়াংহো নদীকে। কোন নদীকে পিত নদী বলা হয়? হোয়াংহো নদীকে, ঠিক আছে? তো স্বর্ণের রেণু নদী কাকে বলা হয় বলতো? ইয়াংসি। স্বর্ণের রেণু মানে তো স্বর্ণ রেণু নদী বলা হয় ইয়াংসি নদীকে, এবং পিত নদী বলা হয় কাকে? সব থেকে বৃহত্তম নদীর নাম কি? ইয়াংসি। সব থেকে বৃহত্তম নদীর নাম কি? আচ্ছা এখান থেকে বলবি কি সব থেকে বৃহত্তম নদীর নাম হচ্ছে ইয়াংসি। তারপর হচ্ছে স্বর্ণের নদী কাকে বলা হয়? স্বর্ণের রেণু নদী কাকে বলা হয়? ইয়াংসিকে, ইয়াংসি। এবং হোয়াংহো হচ্ছে তোর পিত নদী। কি নদী? পিত নদী, ঠিক আছে? এই যে দেখ নিচে দেখ কোশ্চেনগুলো আছে, এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণের রেণু নদী বলা হয়? কোন নদীকে বল? হোয়াংহো না, স্বর্ণের রেণু ইয়াংসি। কি হবে? ইয়াংসি। এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত দুটি নদীর নাম লিখো যারা চীন সাগরে পড়েছে। পারবি না? এই দেখ প্রথমা দুটাই ইয়াংসি এবং ইয়াংসিকিয়াং, দুটাই চীন সাগরে পড়েছে, দেখলে? দুটাই চীন সাগরে পড়েছে, ইয়াংসি এবং ইয়াংসিকিয়াং। হ্যাঁ ইয়াংসিকিয়াং। এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয় বল? এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? পিত নদী রে, পিত নদী। হোয়াংহো, হোয়াংহো। হ্যাঁ, এশিয়ার দৈর্ঘ্যতম নদীর নাম কি বলতো? হোয়াংহো। কি বল? এশিয়ার দৈর্ঘ্যতম নদী ইয়াংসি কি?